দেখুন, প্রতিদিন আমার অনুষ্ঠানে যে খবরগুলো আপনারা পান, যে বিশ্লেষণগুলো শোনেন, সেগুলো আপনাদের উদ্বেগ বাড়ায়। আজকে যখন রাজ্য থেকে দূরে, শহর থেকে দূরে, মনে হলো একটু অন্যরকম হোক না। আজ আপনাদের একটা লড়াইয়ের গল্প শোনাবো না, তবে রাজনৈতিক লড়াই নয়। এই লড়াই তার থেকে অনেক অনেক কঠিন। এই লড়াই আসলে নবগ্রাম থেকে নাসায় পৌঁছানোর লড়াই। যে লড়াই শুরু হয়েছিল ছোট্ট একটা ওই 12 ফিট বাই 14 ফিটের ঘরে, মাথায় অ্যাসবেস্টাসের ছাউনি, 6 জন ভাই বোনের সংসার, উপার্জনশীল একমাত্র বাবা, দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন প্রতি রাতের লড়াই। এবং অনেক ক্ষেত্রে পেট ভরত না, আধ পেটা খেয়ে ছেলেটাকে শুতে যেতে হতো। সেই জন্যই বোধহয় সারা রাত ধরে তিনি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন। আর সেই মানুষটা এক যুগ ধরে নাসায় কাজ করার পর 2023 সালে নাসার JPL অ্যাওয়ার্ড পেলেন। তিনি এমন এক বঙ্গ সন্তান যার জন্য আমরা সবাই গর্বিত। তিনি ডক্টর গৌতম চট্টোপাধ্যায়। দাদা, প্রথমেই আমি জানতে চাইব, যেটা আজকালকার ছেলেমেয়েরা অনেকে ভাবতেও পারবে না, সেটা হচ্ছে আপনার বাড়িতে ক্লাস 9 অবধি বিদ্যুৎ সংযোগ ছিল না। এই ইন্টারনেটের যুগে আমরা ভাবতেও পাচ্ছি না, সেখানে হারিকেনের আলোয় একটা ছেলে স্বপ্ন দেখত, এবং সেই স্বপ্ন দেখতে দেখতে কবে সে বুঝতে পারলো যে আসলে মহাকাশ তাকে ডাকছে। ছোটোবেলা থেকেই আসলে, যে আমি বললাম, তুমি যে বললে যে স্বপ্ন দেখতাম, কেন আধ পেটে খাওয়ায় অবস্থা যদি কেউ ঘুমোতে যায় তখন ঘুম আসতে চায় না। আর স্বপ্ন এমনই একটা জিনিস যে স্বপ্ন দেখতে কোনো পয়সা লাগে না, মানে বড় বড় স্বপ্ন দেখা যায়। আমাদের বাড়িতে তো নিউজ পেপার আসতো না, কিন্তু আমাদের পাশেই একটা ক্লাব ছিল, নবগ্রাম সেবক সংঘ। তা ওখানে গিয়ে না আমি আর আমার ভাই, আমরা ছোটোবেলায় প্রতিদিনই গিয়ে ওই আনন্দবাজার স্টেটমেন্ট আগা পাঁচতলা পড়ে ফেলতাম। ওটাই আমাদের প্রথম কাজ ছিল। আর ওখানে তখন পড়তাম যে বিভিন্ন রকম সায়েন্সের খবর, যেমন রিচার্ড ফাইনম্যান ক্যালটেকে কী কাজ করছেন, তারপর আমাদের স্পেস নাসা কী করছে, ওগুলো দেখে এত মানে রোল প্লে যাকে বলে না, ওই ঘুমিয়ে ওগুলো ভাবতাম যে আমি কি একদিন সায়েন্টিস্ট হতে পারবো। এখানে বলি, APJ আব্দুল কালামের অসাধারণ একটা কথা হচ্ছে যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় জাগিয়ে রাখে। এক্স্যাক্টলি, অসাধারণ। সেই জেগে জেগেই স্বপ্ন দেখতাম। আর তখন মনে হতো যে আচ্ছা, এর জন্য তো পড়াশোনা করতে হবে, অধ্যাবসায় করতে হবে। কোনো রকম মানে বইপত্র অভাব ছিল। আমার ভাই আর আমি, আমার ভাইয়ের নাম বুদ্ধদেব চট্টোপাধ্যায়, আমরা একই ক্লাসে ভর্তি মা বাবা করেছিল, ওকে এক ক্লাস এগিয়ে, কেননা 2 সেট বই কেনার ক্ষমতা ছিল না আমাদের, যাতে শেয়ার করতে পারেন। আমরা 1 সেট বই নিয়ে পড়াশুনো করতাম, আমি পড়তাম ও শুনতো, ও পড়তো আমি শুনতাম, এভাবে আমরা পড়াশুনো করেছি। তখন ওগুলো দেখতাম, ভাবতাম যে আমার মা বাবা একটা কথা বলতেন যে আমাদের মতো যাদের অর্থনৈতিক অবস্থা, তাদের কিন্তু একটাই পথ, যে পড়াশুনো করা আর অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। আমরা সেটা মানতাম, সেই আমরা 6 ভাই বোনই সেটা করেছি, আমরা সবাই পড়াশোনা করেছি। আর ওই করতে করতেই কবে বুঝলেন যে আসল টানটা মহাকাশের দিকে, মহাকাশ সেই ছেলেটাকে ডাকছে? ওই সেই ক্লাস 8-9-এর সময় থেকেই। আর এর জন্য একজন খুব ভালো কাজ করেছেন আমাদের। আমি পড়তাম নবগ্রাম বিদ্যাপীঠ, আর নবগ্রাম বিদ্যাপীঠে আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছুই ছিল না, কিন্তু কিছু কিছু খুব ভালো টিচার ছিলেন। একজন ছিলেন দেবদাস বন্দ্যোপাধ্যায়, ভক্ত স্যার বলতাম। উনি না ক্লাসে এসে, ক্লাস 5-এ পড়ি আমরা, উনি ক্লাসে এসে কিন্তু অন্য কিছু পড়াতেন না, উনি গল্প বলতেন। সত্যেন বোস কী করতেন, জেসি বোস কী করতেন, ওগুলো শুনে না খুব উদ্বুদ্ধ হতাম। ভাবতাম যে না, এই মহাকাশ নিয়েই একটা যদি কখনো পৌঁছানো যায়, যদি পারি কখনো, ওখানে গিয়েই পৌঁছানোর চেষ্টা করব। কোনো দিন মাথায় এসেছিল যখন একটু এগোলেন, মানে ওই গ্রামের স্কুল থেকে ধরুন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে ক্যালটেক, ক্যালকাটা টু ক্যালটেকও বলতে পারি আমরা, তো ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি পৌঁছলেন, পাশের ঘরে ভাবতে পারছেন পাশের কেবিনটা হচ্ছে স্টিফেন হকিংয়ের। আমি বলছি যে এ তো একটা স্বপ্ন, কিন্তু আমি যদি ঠিক উল্টো দিক থেকে আপনার কাছে আসি, যে এই রকম কোনো স্বপ্ন আপনার আজকের দিনে দাঁড়িয়ে আছে যেটা পূরণ হয়নি? হ্যাঁ, সেরকম আমি বলবো, স্বপ্ন এমনই একটা জিনিস যে সব স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তখন মনে হয় যে উই স্টপ গ্রোইং। সেই জন্য স্বপ্ন এখনও আছে, স্বপ্ন তো সব রকম আছে। যে যেমন আমি যেটা রিসার্চ করছি, ওটাও মহাকাশের মতো, যে স্বপ্ন কখনো পূরণ হয় না। মহাকাশের তো কোনো সীমা নেই, শেষ নেই, আর রহস্যেরও সীমা নেই। সেই জন্যই স্বপ্ন কখনো শেষ হয় না। যেমন এখনকার স্বপ্ন হচ্ছে যে আমরা দেখছি
যে একটা রিসার্চ আমি যে করি, মানে ইনস্ট্রুমেন্ট তৈরি করার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে যে আমরা কি এই বিশ্বে একা? এই বিশ্বে পৃথিবী ছাড়া অন্য কোথাও কি প্রাণের অস্তিত্ব আছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন আমাদের সবার কাছে। তা এটা করতে হলে কী ধরনের রিসার্চ করা দরকার? তার জন্য কি কোনো দিন সেই ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারবো? ক্যান উই আনসার দ্যাট কোয়েশ্চেন ওয়ান ডে? সেটা একটা বড় স্বপ্ন। একটা কৌতূহলের প্রশ্ন করি, যে ফিল্মে তো আমরা নানা রকম দেখি, সে ইটি থেকে শুরু করে আমাদের ওই জাদু হিন্দি ফিল্ম, বলিউড থেকে হলিউড, সবাই মোটামুটি অন্য গ্রহে প্রাণের সন্ধান করে কি পাওয়া যেতে পারে তাই নিয়ে কল্পনার ফানুস ভাসিয়েছেন। প্রাণের স্পন্দনের কোনো চিহ্ন এখনো অবধি কি পাওয়া গেছে? হ্যাঁ, এটা খুব জরুরি প্রশ্ন, সে খুব ভালো প্রশ্ন করেছো। তো উত্তরটা বলে রাখি যে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে একটা কথা বলি যে হোয়াট এভার ইউ রিড অন ইন্টারনেট বা ইউটিউবে, আমরা কোনো প্রাণের অস্তিত্ব কোথাও পাইনি, নট ইভেন এ সিঙ্গেল সেল আমাদের পৃথিবীর বাইরে এখনও পর্যন্ত আমরা পাইনি। কিন্তু প্রশ্ন এই নয় যে যে এটা কি সম্ভব। একটা যদি ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন করি, আমরা যখন আকাশে তাকাই, আমরা যে আমাদের পৃথিবী সেটা হচ্ছে একটা গ্যালাক্সিতে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আকাশগঙ্গা বাংলায় আমরা যে বলি। এই যে আমরা যখন উপরে তাকিয়ে দেখি, তাতে অ্যাবাউট 400 বিলিয়ন স্টার্স আছে আমাদের। 400 বিলিয়ন মানে 4-এর উপর 9খানা শূন্য দিলে যা হয়, অতগুলো আমাদের তারা রয়েছে আমাদের এই একটা আকাশগঙ্গায়। সেরকম আমাদের অ্যাবাউট 300 বিলিয়ন গ্যালাক্সিজ আছে আমাদের বিশ্বে। আর আমরা দেখছি যে প্রতিটা ওই তারারই গ্রহ আছে, তার শুধু একটা নয়, অনেকগুলো করে গ্রহ। তা প্রশ্ন হচ্ছে, ক্যান উই ফাইন্ড ওয়ান সাচ প্ল্যানেট, তার কন্ডিশনস আর যেখানে প্রাণের অস্তিত্ব হয়েছে? এই যে খোঁজ করছি, এটা একটা নন জিরো প্রবাবিলিটি, আর সেজন্য আমরা খোঁজ করছি, কিন্তু আমরা এখনও পাইনি কোথাও। মানে কল্পনায় বহুবার বহু চেহারায় পেয়েছে, কিন্তু আসলে বিজ্ঞান এখনো পায়নি। আচ্ছা, গ্রহের কথা হলো, এখান থেকে খুব স্বার্থপরের মতো গৌতমদার কাছে যে জিনিসটা জানতে চাইবো, আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকে সেটা জানতে চান। সেটা হচ্ছে খবরে প্রকাশ, শুধু খবরে প্রকাশ নয়, একেবারে গৌতমদার সংস্থা নাসা জানিয়েছে যে একটা গ্রহাণু প্রবল বেগে পৃথিবীর দিকে আসছে, এবং যে গতিতে আসছে তাতে 2032 সালের মধ্যে সেটা এই পৃথিবীতে আছড়ে পড়তে পারে। ভয়ের জায়গাটা শুধু এইটা নয়, এর পরের ভয়ের জায়গাটা হচ্ছে সে যে গতিতে আসছে তাতে একটা গোটা শহর ধ্বংস করে দিতে পারে। এখানেও ভয় থামছে না, এর পরের ভয়টা হচ্ছে সেই শহরটা হতে পারে, যে শহরে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই মুম্বাই, সেই শহরটা হতে পারে যে শহরে সপরিবারে আমি থাকি, গৌতমদার পরিবার থাকে, পশ্চিমবঙ্গের কলকাতা অথবা বাংলাদেশের ঢাকা। আমি বলছি যে একেবারে সরাসরি আপনার কাছে জানতে চাইব কতটা আশঙ্কার, এবং এটা কমব্যাট করার কোনো উপায়, যদি বাতাসের প্রবল ঘর্ষণে ওটা মহাকাশে ধ্বংস না হয়ে যায়, বিজ্ঞানীরা কি ভাবছেন? হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুব ইভেন জরুরি প্রশ্ন। হোয়াটসঅ্যাপে অনেক যখন ফেক নিউজ বেরোয়, একদম তখন কিন্তু প্রথমেই বলে যে নাসা বলেছে, অনেক সময় বলে নাসা বলেছে, তার কারণ নাসা এমনই একটা নাম, লোকে বিশ্বাস করে নাসার কথা। এমন কিছু ভুয়ো ছবি দিয়েও নাসা বলে চালানো হয়। এরকমই এই ধরনের যে মাঝে মাঝে আমার বন্ধুরা, ক্লাসমেট যারা, মানে স্কুলের বন্ধুরা, অমনি হোয়াটসঅ্যাপ করে বলে, এটা কি সত্যি নাকি, এটা কি সত্যি আসছে নাকি? আর বলি যে কিছু কিছু মানে অ্যাস্টেরয়েড আমাদের দিকে আসে, নাসা কিন্তু ট্র্যাক করছে, উই ট্র্যাক দেম। কিন্তু যদি খুব ছোট হয়, তার সংখ্যা অনেক, কিন্তু সেগুলো ট্র্যাক করা মুশকিল, বাট দে আর নট ডেঞ্জারাস। তার কারণ ছোট যেগুলো, সেগুলো আমাদের অ্যাটমসফিয়ারে ঢোকার সময় দে উইল বার্ন অফ, কিন্তু বড় যেগুলো ক্ষতি করতে পারে ইজ ইজিয়ার টু ট্র্যাক, বাট নাম্বার অফ দেম আর ভেরি লেস। তো রিসেন্টলি এই জন্যই আমরা একটা মিশন করেছিলাম, বলে ডার্ট মিশন, DART। তার এইম ছিল যে এমনই দুটো অ্যাস্টেরয়েড রয়েছে, গ্রহাণু রয়েছে, যার একটা বড় আর একটা ছোট তার দিকে ঘুরছে। আর আমরা কি করেছি, একটা ছোট একটা স্পেসক্রাফট তার কাছে পাঠিয়ে উই ট্রাই টু হিট দ্যাট, যে ছোটোটাকে, যে ক্যান উই চেঞ্জ ইটস ডিরেকশন। আর ওটা খুব সাকসেস হয়েছে। আমরা দেখেছি যে আগে যে ওরা যে পথে ঘুরছিল, এই আঘাত করার পর সেটা চেঞ্জ হয়েছে উইথ এক ভেরি স্মল স্যাটেলাইট দিয়ে। তার মানে নাও উই হ্যাভ এ টেকনোলজি, যে আমাদের দিকে যদি কোনো সেই ধরনের গ্রহাণু আসে যেটা কিনা হিট করতে পারে, উই হ্যাভ দ্য টেকনোলজি টু গো অ্যান্ড চেঞ্জ ইটস ডিরেকশন। তার চেঞ্জ যদি একটু মানে 0.1 ডিগ্রিও চেঞ্জ করতে পারি,
ইট উইল মিস আস। তা আমাদের কাছে টেকনোলজি আছে, সেই জন্য আমি বলবো কি যে যারা এই সমস্ত নিউজ পড়েন যে চিন্তার কোনো কারণ নেই, আমরা বেঁচে থাকবো আর আমাদের শহরও বেঁচে থাকবে। দুটো বাক্য আমি আন্ডারলাইন করিয়ে দিতে চাই। একটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে সেই প্রযুক্তি আছে যা একটা গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দিতে পারে, এক। এবং 2 নম্বর হচ্ছে আমাদের প্রযুক্তি আছে, দ্বিতীয়ত আমাদের নাসা এবং অন্যান্য সমস্ত সংস্থা, গৌতমদার মতো বিজ্ঞানীরা সতর্ক আছেন। সুতরাং হোয়াটসঅ্যাপ দেখে দেখে নিজেদের ব্লাড প্রেশার বাড়ানোর কোনো কারণ নেই। যারা এই কাজটা আমাদের থেকে ঢের ভালো বোঝেন তারা সতর্ক আছেন, আর দে আর ওয়ার্কিং অন ইট। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এইখান থেকে বহুবার আমাদের হোয়াটসঅ্যাপ কথাটা এলো, এইভাবেই জীবনযাত্রার তো অংশ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, তবে ওই মোবাইল অ্যাপ নয়, হোয়াটসঅ্যাপ। এই বার্তাটা ডক্টর গৌতম চট্টোপাধ্যায় মহাকাশে পাঠিয়েছেন, এবং তাও এমন একটা বিষয়ে যেটা আমাদের এই চলতি ধারণার সঙ্গে একেবারে বিপরীত দিকে। যেমন জল, জল তো বর্ণহীন, আমরা বর্ণহীন বলেই জানি, সেখানে জলের রং খুঁজেছেন এই বিজ্ঞানী। গৌতমদা, আমি বিস্তারিত তো জানতেই চাইব, কিন্তু অনুরোধ থাকবে যে আমি বিজ্ঞানের ছাত্র নই, আমি নিশ্চিত আমার প্রচুর দর্শকও বিজ্ঞানের ছাত্র নন, সহজ করে যদি বুঝিয়ে দেন যে বর্ণহীন জলের মধ্যে কোন রং আপনারা খুঁজে পেলেন। এই রঙের কথা বলার আগে বলি বিজ্ঞানের ব্যাপারটা। আমার মনে হয় কি জানো, তোমরা সবাই বিজ্ঞানী, আমরা সবাই বিজ্ঞানী। তার কারণ এই যখন, কেন বিজ্ঞানী কারা? বিজ্ঞানী হচ্ছে আমরা যারা প্রশ্ন করি, আর যারা সাংবাদিক তারা তো প্রশ্ন করেই যায়। হ্যাঁ, আমাদের প্রশ্ন লগ্নে জন্ম, সব সময় প্রশ্ন করি, সেটা অনেকে রেগেও যান না। সেই জন্য প্রশ্ন করার ব্যাপারটাই হচ্ছে বিজ্ঞানের প্রথম কাজ, যে আমরা কোয়েশ্চেন করি যে কেন ঘটছে, হাউ ইট ওয়ার্ক। যে রান্না করে সেও কিন্তু বিজ্ঞানী, কেন হাউ থিংস পুট টুগেদার। ভালো মাছের ঝোল করতে হলে কী করতে হয়, ওটাও একটা দরকার, তাই তো? তা এই এখন জলের ব্যাপারে আসি। যখন আমাদের পৃথিবীর সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের পৃথিবীতে জল ছিল না। তা আমরা সায়েন্টিস্টরা বিলিভ করি যে মানে ধূমকেতু আমাদের পৃথিবীতে জল এনেছে। তা আমি যদি সেটা বলি যে ধূমকেতু জল এনেছে, সবাই বলবে হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ প্রুফ। প্রুফটা খুব জরুরি। তাই এই যে বললাম জলে যে রঙের কথা, প্রতিদিন আমরা যে জল খাই, এই যে জল, সেটা হচ্ছে এক ধরনের জল, H216O। যেমন আমরা জলের তো ইকুয়েশন আছে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে জল হয়, একদম। কিন্তু অক্সিজেনের বিভিন্ন রকমের আইসোটোপ আছে। সবচেয়ে যে স্টেবল আইসোটোপ সেটা হচ্ছে 16, যে এই সাধারণ জলটা হচ্ছে H216O। কিন্তু অন্য রকমের জল আছে, H217O, H218O, আবার HDO, একটা হাইড্রোজেন একটা ডিউটেরিয়াম একটা অক্সিজেন নিয়েও জল হয়, আর দুটো ডিউটেরিয়াম একটা অক্সিজেন নিয়েও জল হয়, যে হেভি ওয়াটার যেটাকে বলে, যেটা আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কুলিংয়ের জন্য কাজ করা। এখন এই যে বিভিন্ন রকমের যে জল, তাদের দে হ্যাভ এ ফ্রিকোয়েন্সি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। যেমন এটা হচ্ছে মানে বেশিরভাগ জল আমাদের বিশ্বে যেটা রয়েছে সেটা হচ্ছে H216O, তার একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 557 গিগাহার্টজ। কিন্তু HDO যেটা, সেটা 509 গিগাহার্টজ। তার মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, তার বিভিন্ন রকমের তাদের কালার, মানে সেটাকেই বলা হয় কালার। এখন আমি যদি এই বিভিন্ন জলের যে যত রয়েছে তার অ্যাবান্ডেন্সের রেশিও নিই, কতটা করে আছে, তার যদি একটা রেশিও নিই, দেখা যাবে যে আমাদের পৃথিবীর জল অনেকটা সেম রেশিও ইজ ফর আদার কমেটস, ধূমকেতু। এটা কিন্তু আমরা উই হ্যাভ অনলি মেড অ্যাবাউট 10 সাচ মেজারমেন্ট। স্ট্যাটিস্টিক্যালিও যথেষ্ট নয়, সেই জন্য আমি একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, তার নাম দিয়েছি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নয়, হোয়াটসঅ্যাপ। তার কারণ হচ্ছে ইট স্ট্যান্ডস ফর ওয়াটার হান্টিং অ্যাডভান্স টেরাহার্ট স্পেকট্রোমিটার অন অ্যান আলট্রা স্মল প্ল্যাটফর্ম, একটা অ্যাক্রোনিম। তার কাজটা হচ্ছে যে উই আর ট্রাইং টু আনসার দ্য কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপ উইথ ওয়াটার। একদম। আমি ঠিক এই জায়গা থেকে আরেকটা অংশে আসবো ওনারই কাজ সম্পর্কে। দেখুন, একটা আমি পরিষ্কার বুঝলাম, জল বর্ণহীন হতে পারে, কিন্তু সেই রবীন্দ্রনাথ কবে বলে গেছেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ। সুতরাং তার ভেতরে সেই চেতনার রঙের মধ্যে কিন্তু বিজ্ঞান এবং রসায়নও পড়ে। আমি এইখান থেকে গৌতমদার কাজ আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে বোঝার চেষ্টা করছিলাম। গৌতমদা, আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে আপনি এই গবেষণায় কয়েকটা একেবারে মাইলস্টোনের মতো জিনিস করে ফেলেছেন। এক হচ্ছে বিদ্যুৎ শক্তি খরচ হয় 5 ওয়াট, যেখানে সাধারণভাবে এই ধরনের যন্ত্রগুলোতে 100 ওয়াট বিদ্যুৎ শক্তি লাগে।
আচ্ছা, এইখান থেকে কোথায় আসছি যে গৌতমদার যন্ত্রটা একটা জুতোর বাক্সের আকারে উপগ্রহের মাধ্যমে কিউবস্যাট সেখানে পাঠানো হবে। আমি বলছি গোটা বিষয়টা, খরচ, ব্যবস্থাপনা, তৈরির এই গোটা বিষয়টাকে আপনি খুব ছোট এবং নাগালের মধ্যে করে এনেছেন। আমি যদি এবার আপনার অতীতে ফিরি, যেহেতু ওই যে শুরুতে আপনি বলছিলেন যে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয়েছে এবং কোথাও একটা বাধ্যবাধকতা যে এর বেশি খরচ নয়, বাহুল্য নেই, বাহুল্যর কথা ভাবাই যাচ্ছে না, সেইখান থেকে আপনি পুরো জিনিসটাকে কাট টু সাইজ করে এমন একটা মানে বৈজ্ঞানিক আবিষ্কার করলেন যেটা এর আগে ভাবাই যায়নি। মানে 100কে 5-এ নামিয়ে আনা তো বিপ্লব, ইতিহাস। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনোভেশন। ঠিক। আমরা যদি ইনোভেশন না করি তাহলে কিন্তু আমরা এই সাকসেসফুল হব না। যেমন যে তুমি বললে যে 5 ওয়াটে নামিয়ে আসা, কীভাবে, যদি আমার একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা সিনথেসাইজার আছে, সিনথেসাইজারটা কিন্তু একই রকম ব্যাপার, যেমন যে ওরা গান বাজনা সিনথেসাইজার সেরকমই, কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সি এটা। সেই সিনথেসাইজার রয়েছে, আমরা যদি কিনতে যাই মার্কেটে সেটা এত বড়, তার সেটা পাওয়ার ড্র করে মোর দ্যান 10 ওয়াটস, ওজন তার প্রায় 10 কিলোগ্রাম মতো। কিন্তু আমরা যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করেছি তার টোটাল ওজন 2 কিলো মতো হবে, আর তার টোটাল পাওয়ার 5 ওয়াট। তাহলে সেটা তো চলবে না, হুইচ মিনস যে আমাকে we have to come up with a new idea of making an synthesizer that is small, draws very less power. তো আমরা কি করলাম যে এই সেলফোন টেকনোলজি এটা রয়েছে, আইফোন টেকনোলজি, সেটাকে ইউজ করে can we use that for our own benefit? So that's how we started doing research and build synthesizer that draws half a watt power. আচ্ছা, এটা তো উল্টো হতে পারে, মানে আপনার এই টেকনোলজি আবার যে কোনো মোবাইল কোম্পানি ব্যবহার করে আরও হালকা, আরও ন্যানো চিপে চলে যেতে পারে। একদম তাই, সেটাই তো আমাদের আইডিয়াটাই তাই, যে আদার্স অলসো ইনভেস্ট, দে অলসো রিসার্চ, উই বেনিফিট। আচ্ছা, 10 মিলি করি কাজ ব্যাপারটা যেমন ছোটোবেলা শুনতাম, এক্স্যাক্টলি তাই। আমাদেরকে সবাইকে মিলে করতে হবে কাজটা। গৌতমদা, এইখানে আরেকটু অন্য একটা প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে দেখুন নাসার একজন ইলন মাস্ক আছেন। আমি বলছি, আপনার কি মনে হয় যে ভারতেরও একজন ইলন মাস্ক প্রয়োজন, যিনি, আমি নাম, কোম্পানি, তার স্বার্থ বাদ দিচ্ছি, কিন্তু মহাকাশ গবেষণায় আরও বেশি আগ্রহ, এক হচ্ছে ছাত্রদের মধ্যে সেই আগ্রহ ছড়িয়ে দেয়া, সিলেবাসে মহাকাশ কৌতূহল জাগানোর চেষ্টাটা বেশি হওয়া উচিত কিনা, এবং 2 হচ্ছে মহাকাশ গবেষণায় বরাদ্দ বেশি হওয়া উচিত কিনা। ভারতেরও ইলন মাস্ক দরকার? আমার মনে হয় না ইলন মাস্ক দরকার, আমার মনে হয় যে ইসরো যা করছে, কেন যে নাসা কিন্তু ইলন মাস্ক ছাড়াই নাসার নাম না। ঠিক, একদম। হ্যাঁ, কিন্তু সেভাবে ইসরো যেভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে আমাদের ছোট ছেলে মেয়েদের মধ্যে, এটা একটা বিরাট ব্যাপার। যখন চন্দ্রায়ন 3 ল্যান্ড করলো, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবী যেভাবে ইন্ডিয়ার দিকে তাকিয়েছিল, ভারতের দিকে তাকিয়েছিল, সেটা দেখে মানে আই ইউজ টু গেট গুজবাম্পস, যে একটা সত্যি একটা আমাদের সবার জন্য একটা বিরাট ব্যাপার এটা। কিন্তু সেই জন্যই যদি আমি যখন স্কুলে যাই, আমি যখনই আসি দেশে, আমি স্কুলে যাই, আমি গ্রামে গঞ্জে স্কুলে গিয়ে কথা বলতে চাই, কেননা যদি ছোটোখাটো ওদের একজনকেও যদি উৎসাহিত করা যায়, ইন্সপায়ার করা যায়, মানে গৌতম চট্টোপাধ্যায় খোঁজেন যে আর কোনো ছোট গৌতম চট্টোপাধ্যায়কে তিনি খুঁজে পান, মানে ওরকম আজ সর্বত্রই আছে। ঠিক, একদম। ওদেরকে শুধুমাত্র উই হ্যাভ টু রিচ আউট টু দেম, আর ইসরো সেটা করছে। আমাদের সবারই দায়িত্ব, আমরা যারা এই সমস্ত কাজকর্মের মধ্যে ইনভলভ রয়েছি, আমরা যদি তাদেরকে একটু বলতে পারি, একটু উৎসাহ দিতে পারি, বিকজ স্পেস ইজ সাচ এ থিং, ইট এক্সাইটস এভরিওয়ান। একদম। বরাদ্দর কথা হচ্ছে, গৌতমদা নিশ্চয়ই জানবেন যে 13,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই বাজেটে আর কি। এর আগের 2 বছরের থেকে তুলনামূলকভাবে বেশি, কিন্তু অর্থবর্ষ 2021-22 যদি ধরি তার তুলনায় কম। আমি বলছি, ঠিক বরাদ্দর ক্ষেত্রে কি মনে হয়, আরও বাড়ানো উচিত? আমার তো মনে হয় আরও বাড়ানো উচিত। আমার মনে হয় যে আমরা যাদেরই কোনো ইনফ্লুয়েন্স আছে, যারা শুনছেন, গিয়ে বলুন যে স্পেস ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার অফ দ্য নেশন। কেননা আমাদের এডুকেশনের যেটা হয়, এই যে এডুকেশনে ইনভেস্টমেন্ট, স্পেসে ইনভেস্টমেন্টটা, সেটা উই গেট তার যে রিটার্ন যেটা পাই অনেক বেশি। যেমন একটা খুব গোদা যুক্তি দেওয়া হয় অনেক রাজনীতিবিদদের কাছ থেকে, যে রুটির ব্যবস্থা নেই, সেইটা না করে মহাকাশে কেন অর্থ ব্যয় করে। এই প্রশ্নটা আমাকেও সবাই করে, কিন্তু যে এই যে অনেক ধরনের টেকনোলজি আমরা দেখছি আজকে, যেটা আমাদের জীবনকে মানে অনেকটা সহজ করেছে। সবার কাছে স্মার্টফোন আছে, একদম। স্মার্টফোন ছাড়া তো কেউ থাকতেই পারে না আজকাল। সে টেকনোলজিটা এসছে কোত্থেকে?
আমরা স্পেস ইনভেস্টমেন্ট যেটা করেছিলাম, ইট কেম ফ্রম দেয়ার। তার ফলে এই যেমন রিসেন্টলি 2023-তে নাসার বাজেট ছিল আবার $20 বিলিয়ন। আমাদের যে ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর উনি বলেছিলেন যে রিটার্ন দ্যাট উই গট অফ দ্য $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট ওয়াজ অ্যাবাউট $83 বিলিয়ন, মানে অ্যাবাউট 4-fold। তার ফলে আমরা এটা উই শুড লুক অ্যাট অ্যাজ এন ইনভেস্টমেন্ট। এটা খরচভাবে ভাবলে চলবে না, বিনিয়োগ, এটা বিনিয়োগ হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। একদম। আমি এইখান থেকে ভবিষ্যতের কথা হলো আরেকটা অদূর ভবিষ্যতে, সুদূর নয়, অদূর ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে আছি। সেটা হচ্ছে এই 19শে মার্চ, 9 মাস পরে আশা করা হচ্ছে যে সুনিতা উইলিয়ামসরা ফিরবেন। কতটা আশাবাদী এবং ফেরার পরে কি ধরনের চ্যালেঞ্জ তাদের শারীরিকভাবে মোকাবিলা করতে হবে বলে আপনার মনে হয়? এটা খুব ভালো প্রশ্ন। প্রথমে আমরা বলে রাখি যে দ্যার ইজ নো কনস্পিরেসি বিহাইন্ড ইট, কারণ আমি জানি অনেক জায়গায় সব চলছে যে যেটা একটা কনস্পিরেসি, ওনাকে আনা হচ্ছে না। উনি শুধু একাই নন, আরও আছেন। একদম। যে আসলে যে স্টারলাইনার, যে ইসের বোয়িংয়ে স্টারলাইনার যখন নিয়ে যায়, দেন আফটার ইট ওয়েন্ট দেয়ার একটা আমরা দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ প্রবলেম যেটা ধরা পড়ে, কিন্তু ইট ওয়াজ রিস্কি। স্টারলাইনার ক্যাপসুল কিন্তু কেম ব্যাক সাকসেসফুলি, কোনো কিছু হয়নি, কিন্তু আমরা সেই রিস্কটা নিতে পারিনি। তার কারণ যে স্পেস ইজ সাচ এ থিং যে ফেলিয়ার ইজ নট অ্যান অপশন। আর যখন যেখানে হিউম্যান বিংস আর ইনভলভ, সেই জন্যই একটা রিস্ক অ্যাভয়েডেন্সের জন্য সুনিতা উইলিয়ামস অন্যরা ওখানে রয়েছেন এখনও। তাই এখন যে স্পেসএক্সের ক্যাপসুল গিয়ে ওনাদেরকে 19 তারিখ নিয়ে আসবেন। বাট ইট ইজ অলসো অ্যান অপরচুনিটি, কেননা আমরা ভাবছি ভবিষ্যতে লোকজনকে পাঠাবো কোথায়? মার্সে, মঙ্গল গ্রহে। একদম। আর মঙ্গল গ্রহে যেতে এখন লাগে 7 মাস, ফিরে আসতে 7 মাস লাগবে। তো উই নিড টু নো যে হাউ হিউম্যান বডি ওয়ার্ক, মানে রিয়্যাক্টস টু এই লং ডিউরেশন স্পেস এক্সপ্লোরেশন। তার ফলে সুনিতা উইলিয়াম যখন ফিরবেন, উইল নো এ লট ফ্রম হার। অফকোর্স ওনাদের যে শুধু ফিজিক্যালি নয়, যে মেন্টাল একটা কন্ডিশন কী হয়, এগুলো জানা খুব জরুরি। সো ইটস এ অপরচুনিটি ফর রিসার্চ। ভাবা যায় দিনের পর দিন মহাশূন্যে একটা জায়গায় আটকে আছেন, মানে এর অনুভূতি একমাত্র বোধহয় ওনারাই বুঝবেন। অ্যান্ড দে আর ডুইং ইট ফর সায়েন্স। একদম ঠিক। এই জায়গা থেকে আমি মহাকাশবিদ্যার এত কথা হচ্ছে, যে মানুষটি তার ধ্যান জ্ঞান সমস্ত মহাকাশ বিজ্ঞান, সেই মানুষটির পা কিন্তু মাটিতে থাকে। কেন এই কথা বলছি? দেখুন, বিদেশে বসবাস করেন বিজ্ঞানী বলে নয়, এরকম মানুষের দেখা পাওয়া খুব মুশকিল, যারা বছরের মধ্যে এক নয় একাধিকবার ভারতবর্ষে আসেন, এবং ভারতবর্ষে মানে কলকাতায় একেবারে একই রকম সুযোগ সুবিধের একটা জায়গায় থাকেন না, শটান সেই হুগলির কন্যানগরে তার বাড়িতে চলে যান। এই যে মুম্বাইতে দেখা, এরপরও কিন্তু গৌতম দাস সোজা কন্যানগরের বাড়িতে আসবেন, আবার হয়তো 2 মাস পরে আসবেন, আবার তার 2 মাস পরে আসবেন, এই আসা যাওয়াটা চলতে থাকে। আমি বলছি, কোথাও দিনের শেষে আপনি একেবারে আগমার্কা ওই চটকে হাত দিয়ে ভাত মেখে খাওয়া বাঙালি রয়ে গেলেন। আমি একদম আগা পাঁচতলা বাঙালি বলে না, একদম তাই। কুচো মাছে এখনো মানে মন ভালো লাগে। আমরা ফিরে যখন যাই এখান থেকে, শুধু ডাল ভাত আলু সিদ্ধ খাই, কারণ এটাই আসলে শিকড়ের ব্যাপারটা যেটা। কেননা এই একটা তো মা আছেন, মাসিমার সঙ্গে দেখা করে, আমার ভাই বোনেরা আছেন, ভাই বোনেরা সবাই আছে, তাদের সাথে বন্ধু বান্ধবরা আছে, তাদের সাথে দেখা করা, এই যে এটা আমি আসি আমার নিজের জন্য, সেভাবে ভাবতে গেলে মানে নিজের রসদ সংগ্রহ করতে। আপনি নবগ্রাম বিদ্যাপীঠ, যে স্কুল থেকে আপনার হয়ে ওঠা, সেই স্কুলে যখন যান, সেই দিনকার নবগ্রাম বিদ্যাপীঠ আর আজকে নবগ্রাম বিদ্যাপীঠে কতটা তফাৎ দেখেন? আনফর্চুনেটলি খুব একটা বেশি তফাৎ এখনও হয়নি, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও ততটা চেঞ্জ হয়নি। তবে এটা ঠিক যে এখন সবাই ভাবে যে তাদের পড়াশুনোটা, ছেলেমেয়েদের পড়াশুনোটা ইংরেজি মিডিয়ামে করাটা দরকার, তাহলেই তারা বড় হতে পারবে। আমি সেটা ঠিক মানি না। তার কারণ আমি কিন্তু বাংলা মিডিয়ামই সব পড়াশুনো করেছি আমাদের নবগ্রাম বিদ্যাপীঠে। তাই আমি বলি কি, মা বাবাদের যে ফোকাস অন যে মানে ছেলেমেয়েরা পড়াশোনাটা কি করছে, কতটা শিখছে, ওরা কি বুঝতে পারছে যে হাউ থিংস ওয়ার্ক, দ্য বেসিক্স। ওরা যখন সেটা বুঝবে, তাহলে কিন্তু ওদেরকে কেউ আটকাতে পারে না, সেটা বাংলায় পড়া হোক বা ইংরেজিতেই পড়া হোক। যে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স ইজ দ্য কি। এখন সেই জন্য ডেপথ অফ নলেজ, যেটা যে আমরা বুঝতে হবে। আর আমাদের এক্সপেরিমেন্ট সর্বত্র আছে। আমি সবাইকে উদাহরণ দিই যে আমাদের যদি দেখি বাড়ির ছাদে একটা ট্যাঙ্ক দেখে, জলের ট্যাঙ্ক তো আমরা সবসময় দেখি, একদম সেই ট্যাঙ্কে একটা পাইপ লাগানো থাকে, যেটা ট্যাঙ্কের ওপরে থাকে। আমরা কি কখনো ভেবে দেখেছি যে
কেন সেই পাইপটা লাগানো হয়। যে প্লাম্বার যে লাগায় তাকে যদি বলা হয় কেন লাগাচ্ছ, সে বলতে পারবে না কেন, কিন্তু বিজ্ঞানের জন্য ওটা দরকার। সেই আমাদের এক্সপেরিমেন্টের জন্য যে বড় বড় একটা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট একদম। করতে তা নয়, মানে নাসার প্রয়োজন হয় না। এক্সপেরিমেন্ট সব জায়গায় রয়েছে। আমার শেষ প্রশ্ন গৌতম দা, যে ছেলেটা ওই ক্লাস 9 অবধি বিদ্যুৎ সংযোগ বাড়িতে ছিল না, হারিকেনের আলোয় পড়াশুনো করতো, সেই ছেলেটার জীবন এখন আলো দেখাচ্ছে। নিঃসন্দেহে এই ইন্টারভিউ যারা দেখছেন সেই রকম অসংখ্য মানুষকে, একটা প্রজন্মকে। আমি বলছি গৌতম দা, ওই নবগ্রামের মতো একটা জায়গায় একটা কিশোর, একটা শিশু, সে যদি বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে বা বড় কিছু করার স্বপ্ন দেখে, আপনি তাকে কি উপদেশ দেবেন, কিভাবে ভাবতে বলবেন? আমি বলবো ভাবতে এই কথাই যে ডোন্ট রান আফটার মার্কস। আমরা কি করি আজকাল, তো একটা হয়েছে যে আমরা শুধু নম্বরের পেছনে ছুটছি। একদম। আমি একটা সেই জন্যই সবাইকে বলি, নম্বরের পেছনে ছুটো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইউ আর স্টাডিং। হয়তো নম্বর তুমি বেশি পাবে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল সি দ্যাট ইউ উইল বি সাকসেসফুল। তার কারণ আমরা যখন কাউকে ইন্টারভিউ করি হায়ার করার জন্য, উই ডোন্ট লুক অ্যাট হাউ মাচ মার্কস ওরা পেয়েছে। আমরা দেখি দু একটা কথা বলেই বোঝা যায় যে ছেলে বা মেয়েটি কতটা জানে। আর সেই জানার ব্যাপারটা হবে যখনই আমরা বোঝার ব্যাপারটা হবে। একদম। দেখুন, আমাদের সাংবাদিকতার জীবনে বহু রকম সাক্ষাৎকার আমাদের নিতে হয়, বহু রকম আলোচনা, বহু রকম বিশ্লেষণ প্রতিদিন করতে হয় পেশাগত প্রয়োজনে। কিন্তু আজকে এমন একটা সাক্ষাৎকার আমি এই মুহূর্তে নিলাম, তাতে আমি আলোকিত হলাম। আমি এইটুকু খুব জোর দিয়ে বলতে পারি, শুধু আমি একা নয়, আপনারা যারা দেখছেন তাদের মধ্যেও অনেকের মনে এই অনুভূতিটা কাজ করবে, হ্যাঁ, গৌতম দার কাছ থেকে আলোকিত হলাম আমরা।